ওয়ার্কিং প্রিন্সিপালটা হচ্ছিল। একটা লাইন লিখিয়ে দিয়েছি, ওটা লিখে নিয়েছিস তো? তারপর থেকে লেখাচ্ছি। Let an ionizing particle enter in the GM টা বড় হচ্ছে, GM tube produce one single electron. ফার্স্টে ও এন্টার করলো, করে তৈরি করলো একটা সিঙ্গেল ইলেকট্রন। তার সাথে কি তৈরি হবে? একটা আয়নও তৈরি হবে, তো সিঙ্গেল ইলেকট্রন আয়ন পেয়ার তৈরি করবে। The resulting electron would be rapidly accelerated towards the anode. অ্যানোডের দিকে ওকে অ্যাক্সেলারেট করে নেবে। With higher velocity than the ions. আয়নের যা ভেলোসিটি হবে তার থেকে অবভিয়াসলি ইলেকট্রনের ভেলোসিটি বেশি হবে। On their way electrons produced large number of ion electron pairs. সেই ইলেকট্রনটা আবার যখন এই অ্যাক্সিলারেশন নিয়ে যাবে, যেহেতু আমার এনার্জি এখানে বেশি হয়ে গেছে ইলেকট্রনটা, তো সে গিয়ে এখানে প্রডিউস করবে আরো আয়ন ইলেকট্রন পেয়ার বাই repeating solutions. এইটাই হবে। তাহলে এই প্রসেসটা কি তো আগে বলেছিলাম আমরা, কি অ্যাভালেন্স আয়নাইজেশন। তো এই প্রসেসটাই এখানে চলতে থাকবে। এবারে এখানে আলাদা একটা কি ব্যাপার ঘটবে দেখ, কিছু ইলেকট্রন কি করবে, এখানে যে আর্গন গ্যাস ছিল সেই আর্গন গ্যাসটাকে এক্সাইটেড করবে। এবার আর্গন গ্যাসটা যখনই এক্সাইটেড হয়ে যাবে তখন আর্গন গ্যাসটা কি করতে চাইবে? ডিএক্সাইট হতে চাইবে, কারণ আর্গন গ্যাসটা নোবেল গ্যাস। তো যখনই ডিএক্সাইট হবে তখনই একটা ফোটনকে এমিট করবে বা ফোটনকে রিলিজ করে দেবে। এই যে ফোটনটাকে রিলিজ করে দিল, এই ফোটনটা আবার কি হবে? অন্য একটা ইলেকট্রনের সাথে গিয়ে ধাক্কা খাবে। মানে এই ফোটনটাই আবার অন্য ইলেকট্রন ওই ফোটনটাকে অ্যাবজর্ব করে নেবে। যেই অন্য ইলেকট্রন ওই ফোটনটাকে অ্যাবজর্ব করলো, আর ওই ইলেকট্রন আর আয়ন পেয়ার তৈরি হয়ে গেল। আবার এরকম আর্গন তো অনেক গ্যাস মলিকিউল আছে, তো এরকম অনেক ফোটন তৈরি হবে। অনেক ফোটন তৈরি হলে অনেক ইলেকট্রন এই ফোটনগুলোকে অ্যাবজর্ব করবে। করতে করতে কি হয়ে যাবে, যে এত বেশি আয়ন পেয়ার জেনারেশন হয়ে যাবে, তো ওখানেতে সবাই ভুলেই যাবে যে কোন পার্টিকুলার তো ইন্টারঅ্যাক্টিং পার্টিকেলটা এসেছিল যার জন্য ওই পালসটা তৈরি হয়েছিল। হ্যাঁ, একটা পার্টিকেল এসে ধাক্কা খেয়েছে, তার জন্য তো একটা পালস আমরা পাচ্ছিলাম, পোটেনশিয়াল ড্রপ হচ্ছিল, এটা ঘটছিল। কিন্তু এখানে যেহেতু আর্গন গ্যাসটা আছে, আর্গন গ্যাসটা থাকার ফলে এখানে আর্গন এক্সাইটেড হবে, আর ডিএক্সাইট হওয়ার জন্য ওরা ফোটনকে রিলিজ করবে। সেই ফোটনটা আবার অন্য ইলেকট্রন গুলো অ্যাবজর্ব করে নেবে। অ্যাবজর্ব করে নিলেই তারা আবার আয়ন ইলেকট্রন পেয়ার তৈরি করবে। তাহলে কত বেশি বেড়ে গেল, তারা আবার সবাই অ্যানোডের দিকে ছুটতে থাকবে। তো অনেক বেশি পরিমাণে তোর এখানে আয়নাইজেশন হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি কার জন্য অ্যাকচুয়াল আয়নাইজেশনটা হয়েছিল সেটা ডিটেক্ট করা খুব মুশকিল হয়ে যাবে এখানে।
তো তার জন্য একটা আমরা প্রসেস অ্যাপ্লাই করব, সেটা ঠিক করার জন্য তাকে বলা হয় কোয়েঞ্চিং। ঠিক আছে, আগে এটা একটু লিখে নি, হ্যাঁ, তাড়াতাড়ি করে। ব্যাপারটা কি ঘটবে, again some of free electrons collide with argon atoms and excite them. These excited argon atoms de-excite themselves by emitting photons. Photon emit করে করেছে। If such photons are absorbed by electrons, the atoms electrons, they become free and more ionization occur. এটা তো এক অ্যাভালেন্স হচ্ছে, অ্যাভালেন্স আয়নাইজেশন। This avalanche ionization spread rapidly in the entire volume of the tube. And amplification will be very high. তো কত হবে, 10 to the power 8 করে লিখবো, 10 to the power 8 হবে এখানে, 10 to the power 8, যেটা তোর আয়নাইজেশন চেম্বারে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর কত হচ্ছিল, 1 হচ্ছিল, তো সেখানে এখানে 10 to the power 8, মানে কত বেশি হয়েছে দেখ। তো a very large amount of electrons reach the anode, leaving behind this charge to massive slow moving. আয়নরা কি হয়ে যাবে, আয়নরা তো তাড়াতাড়ি যেতে পারবে না, আয়নরা জমা হতে থাকবে ওই কাউন্টারে, যেখানে ওই তোর অ্যানোডটা আছে, যেখানে ওই অ্যানোডের ওই এটা আছে, ঠিক আছে, সেখানটায় জমা হতে থাকবে, যে কপার ওয়্যারটা আছে সেখানে, ওরা তাড়াতাড়ি এগোতে পারবে না, কিন্তু এদিকে ইলেকট্রনরা কিন্তু পৌঁছে গেছে। তো in this way the initial information
ইনিশিয়াল ইনফরমেশন কি, মানে কটা পার্টিকেল এসেছিল, দ্যাট মিনস formation of a single ion pair results in a very large part of which is independent of the initial number of ions formed by incoming particle. এখানে অনেক বেশি তুই কারেন্ট পাবি, কিন্তু একটা প্রবলেমও দেখা যাবে। ইনিশিয়াল এনার্জি কত ছিল আমার জানার দরকার নেই, সেই জন্যই তো এটাকে আমরা এত বেশি প্রেফার করছি যে এটাকে আমি অন্য কাজেও ইউজ করতে পারবো। ওকে, তো এখানে এখানে কয়েকটা ডেফিনেশন তোদের জানতে হবে, কয়েকটা টার্মের নাম জানতে হবে যেটা এখানে ঘটে। কি ফার্স্ট হচ্ছে আমার ডেট টাইম। হোয়াট ইজ ডেট টাইম? ডেট টাইম মানে হচ্ছে একটা খুবই শর্ট টাইম আছে, যে শর্ট টাইমেতে তোর যে স্পেস চার্জ গুলো আছে, স্পেস চার্জ মানে কোনগুলো, ইলেকট্রন যাদের ছেড়ে চলে গেছে, আয়ন রয়ে গেছে, সেই স্পেস চার্জ গুলো পুরোপুরি তোর ওই অ্যানোডের ওপরেতে জমে যাবে প্রায়, কারণ ওদের বললাম না ওদের ভেলোসিটি খুব কম, খুব ডেন্স হয়ে যাবে। হ্যাঁ, তো সেখানেতে কি হয়ে যাবে, আর আয়নাইজেশনই হতে পারবে না ওই জায়গাটাতে। তখন কি করে, তখন কাউন্টার আয়নাইজেশনটাকে স্টপ করে দেয়, দিয়ে যতক্ষণ না পজিটিভ আয়ন পুরোপুরি আমার ক্যাথোডে গিয়ে পৌঁছতে পারছে, পুরোপুরি ফাঁকা হচ্ছে, সবকটা ওরা কালেক্ট করলো, তারপরে আবার ফার্দার আয়নাইজেশন স্টার্ট করবে। এই যে টাইমটাতে এই জিনিসটা ঘটে সেই টাইমটাকে বলে ডেড টাইম। মানে ওই টাইমটাতে তোর কাউন্টারটা ইনসেনসিটিভ হয়ে যায়, তখন যদি কোনো যদি পার্টিকেল ধর ডেসে ঢুকলো তো সেটাকেও সেন্স করতে পারবে না, তো এই টাইমটাকে বলে ডেড টাইম। ওকে, in a short time দেখ এটা কি ডেফিনেশন হিসেবে লেখালে ভালো বোঝা যায়, ডেফিনেশনটাই লিখে দিলাম। আর হলো পরে জানিস তো ডেট টাইম কাকে বলে, 2 নম্বর 1 নম্বরে আমাদের সময় দিত, এরা একটু মানে তোদের কত বছর আগে থেকে হচ্ছে বলতে, 1 বছর না 2 বছর এই সেমিস্টারটা? এবছর যারা মানে বেরোলো তারা সেমিস্টারই দিয়ে গেছে একদম প্রথম থেকে। তুই তাহলে 1 বছরের প্রিভিয়াস ইয়ারের আমাকে কোশ্চেন একটু পাঠাস, গ্রুপে পাঠাস তো খুঁজে, বন্ধুদের থেকে বা কারোর থেকে যদি পাস। ডেট টাইম অফ এ কাউন্টার interval, time interval between the production of initial pulse। দেখ এই যেটা লেখা আছে সেটা হচ্ছে ডেফিনেশনের জন্য ভালো, কিন্তু বোঝার জন্য যেটা বললাম সেটা যেন মাথায় ভালো করে বুঝে থাকিস, এইটা থেকে কিন্তু ভালো ক্লিয়ার বোঝা যাবে না লেখাটা। Between the production of initial pulse
and the initial initiation of second discharge during which counter is insensitive. The further ionization এই সময়টাতে ওই টাইমটাতে তোর কি বলবো আর যদি অন্য কোনো পালস আসে না তখন সমস্যা হয়ে যাবে তাদেরকে আমরা ডিটেক্ট করতে পারবো না সেই সময়টাও ইনসেনসিটিভ থাকে এই টাইমটাকে ডেড টাইম বলে কাউন্টারে ইট অ্যারাইভস ডিউ টু লো mobility of the ions towards ওকে এটা হচ্ছে আমার ডেট টাইম দেখ ঠিক আছে তো এর কোয়েঞ্চিংটা লিখি quenching action of GM কাউন্টারের কোয়েঞ্চিং অ্যাকশন কি হয় শুনে নি তারপরে আমি লেখাচ্ছি জিএম কাউন্টারের মধ্যে যখন একটা এটা বলেই তো দিয়েছি তোদের মনে সিঙ্গেল পার্টিকেল যখন এন্ট্রি করে সেই সিঙ্গেল পার্টিকেলের জন্য যে ডিসচার্জিং হয় তার জন্য একটা পোটেনশিয়াল ড্রপ পড়ে সেই পোটেনশিয়াল ড্রপটা ডিটেক্ট করার ফলে আমরা একটা পালস হাইট পাই মানে একটা কারেন্ট পাই তো সেটা থেকে আমরা ক্যালকুলেট করতে পারি যে এটা কি টাইপের পার্টিকেল যেমন বিটা পার্টিকেলের জন্য একটু কম হবে আলফা পার্টিকেলের জন্য একটু বেশি হবে তো এইগুলো আমরা ক্যালকুলেট করতে পারি কিন্তু যখনই তোর এই জিএম কাউন্টারের ক্ষেত্রে কি হয় জিএম কাউন্টারের ক্ষেত্রে যেহেতু আর্গন গ্যাস থাকে তো আর্গন গ্যাসটা এক্সাইটেড হয়ে যায় ডিএক্সাইট হওয়ার সময় ফোটন রিলিজ করে সেই ফোটনটা ইলেকট্রনরা যদি অ্যাবজর্ব করে তখন আরো বেশি বেশি করে ইলেকট্রন আয়ন পেয়ার তৈরি হবে আরো বেশি করে করে তোর গ্যাস অ্যাম্প্লিফিকেশন হবে তার ফলে কি হবে তোর এখানে তোর মানে সমস্যা হয়ে যাবে যে এত বেশি তোর তৈরি হয়ে যাচ্ছে অ্যাকচুয়াল যেটা পাওয়ার কথা ছিল সেটা আমরা অ্যাকচুয়ালি পাবো না হ্যাঁ এক্সট্রা পেয়ে যাব তো সেই জন্য এখানে একটা মেথড ইউজ করা হয় যে মেথডটাকে বলা হয় কোয়েঞ্চিং সেটা কিভাবে করা হয় লেখ GM tube must produce a single pulse on the entry of a single particle. Hence, this is necessary that the discharge caused by a particle must be
eliminated completely before the arrival of second party. But the heavy argon ion strikes the cathode and become neutral by gaining electrons from the cathode. This prevents the emission of ultraviolet photons which would otherwise give rise to ejection of photoelectrons from cathode to initiate a second Geiger discharge. The method used to prevent the repeated discharge of the counter due to the production of the method used to prevent the repeated discharge of the counter due to the production of Wesley avalanche by the positive ions arriving at the cathodes বলছি ওটা রিপিটেড ডিসচার্জ অফ দ্য কাউন্টার তো নাকি দেয়ার কাউন্টার? কোথায় বলতো আমি কিছু একটা লেখার গন্ডগোল করেছি হয়তো মেথড ওই যে তার আগের লাইনটাতে repeat used to prevent the repeated discharge of the হবে of the ঠিক counter আছে, to হ্যাঁ the হ্যাঁ ঠিক। production of Wesley avalanche বুঝে নিবি একটুখানি বাজার পজিটিভ আয়ন arriving করে তো এখানে আমরা আরেকটা করতে পারি সেটাকে এই প্রসেসটাকে বলছে কোয়েঞ্চিং যে এই যে ক্যাথোডে গিয়ে ও একটা ইলেকট্রনকে নিয়ে নিচ্ছে যেই ইলেকট্রনটাকে নিয়ে নিচ্ছে তো ও নিউট্রাল হয়ে যাচ্ছে তো আমার তখন আর ফোটনটা তৈরি হচ্ছে না এটা একটা কোয়েঞ্চিং প্রসেস এইভাবে এই প্রসেসটাকে বলছে কোয়েঞ্চিং প্রিভেন্ট করছে ফোটনটার এমিশনটাকে তাহলে ফোটন এমিশন না হলে আর আমার কাজ মিটে গেল
আর একটা হয় সেটাকে বলে সেলফ কোয়েঞ্চিং। কিভাবে হয় দেখ, আমরা টিউবের মধ্যে একটা ডায়াটমিক গ্যাসকে ঢোকাচ্ছি, যেমন ব্রোমিন 2 ধর। এক্সাম্পল, ব্রোমিন 2টা কি করে লিখবো, এভাবে লিখতে হবে। যার লেখাটা কি হয়ে গেল রে, দাঁড়া 1 মিনিট। আচ্ছা, এই মাঝখানে লেখাটাকে একটুখানি ভুলে যা, এটা পুরো চলে যাচ্ছে গেলে। সেলফ কোয়েঞ্চিংটা বোঝা যাচ্ছে তো? এই মাঝখানে দেখ রেড কালারের যে লেখাটা আছে সেটা কিন্তু নয়, হ্যাঁ, ওটা আমার করা যাচ্ছে না। যদি একটা ডায়াটমিক গ্যাস কে নিয়ে নিই, if a diatomic gas যার এক্সাম্পল হচ্ছে ব্রোমিন 2 is introduced in the tube, বা টিউবে এটাকে ইন্ট্রোডিউস করিয়েছি, the positive argon atoms during their slow motion towards the cathode light with bromine 2। আচ্ছা, এটাকে এইভাবে লিখছি, ব্রোমিন 2টাকে আমি, বুঝে নিবি তোরা। This argon is neutralized, যেই ওকে ওর সাথে কানেকশন, ওর সাথে ধাক্কা লাগলো, নিউট্রালাইজড হয়ে গেল, নিউট্রালাইজড হয়ে গেল। এন্ড তৈরি হলো আমার ব্রোমিন আয়ন, ব্রোমিন আয়ন reach the anode। ব্রোমিন আয়নটা কিন্তু এক্সাইটেড হয়, এক্সাইটেড হওয়ার পর ব্রোমিন আয়নটা তোর ফোটন রিলিজ করে রিএক্সাইট হয় না, ওরা কি করে ডিসোসিয়েট হয়ে যায়, হয়ে ব্রোমিন অ্যাটম তৈরি করে নেয়। সেইটাকে কাজে লাগিয়ে আমরা ব্রোমিনটাকে এখানে ঢুকিয়ে সেলফ কোয়েঞ্চিং করছি, যে আপনা আপনিই হয়ে যাচ্ছে এখানে। ব্রোমিন আয়ন রিচ টু দ্য অ্যানোড, অ্যানোড কেন রে, ব্রোমিন আয়ন তো ক্যাথোডে যাবে, অ্যানোড নয় ক্যাথোড, লেখ রিচ টু দ্য ক্যাথোড and gain electrons and become excited near molecule, but it de-excited not by emitting photons but dissociate into bromine atoms. Thus, no further pulse are produced. কোনো pulse তৈরি হবে না। No further
এরকম চলতে থাকবে। তাহলে ব্রোমিনের জন্য আমার কি হয়ে গেল, কোএনজিম হয়ে গেল। এখানে খুব কম, খুব তাড়াতাড়ি তোর ওই ডেট টাইমটাও খুব কম হয়ে যায়, তো তাড়াতাড়ি ও একদম নতুন একটা পার্টিকেলকে নেওয়ার জন্য রেডি হয়ে যায়। ওকে, দুটো করাই এটা। Resolving time. Resolving time is the duration time is the time required to develop a finite field above the voltage in which above the voltage in which is voltage which is equal to the minimum pulse size that can be recorded by the counter. Okay, resolving time মানে হচ্ছে ধর, তো একবার তো এই যে ডেট টাইমটা গেল, ডেট টাইমটা যাওয়ার পর ওর কিছু টাইম লাগে আবার রিজলভ করতে, যে যার পর ও আবার একটা রেকর্ড করতে পারবে, রেকর্ড কাউন্টারটা আর একটা রেকর্ড করতে পারবে পালস টাইম। আর একটা হচ্ছে রিকভারি টাইম, recovery time is defined as time interval for the counter return to its original state to produce the full size pulse. পরে পরীক্ষাতে রিকভারি টাইম, হোয়াট ইজ রিকভারি টাইম অফ জাইগার মুলার কাউন্টার, হোয়াট ইজ রিজলভিং টাইম, এইগুলো লিখলেই হয়ে যাবে। কারণ বইতে তুই এইভাবে পাবি না, মানে লেখা নেই কোথাও যে রিকভারি টাইম বলতে কি বোঝায়। ওরা জাস্ট বলে দিয়েছে যে এরম এরম হয়, এই টাইমটাকে বলে রিকভারি টাইম, তো ডেফিনেশন হিসেবে এইভাবেই হয়তো লেখা যেতে পারে। ঠিক আছে, আজকে আর ক্যালকুলেশনে যাচ্ছি না, ক্যালকুলেশনটা অনেক বড়, অনেক বড় মানে লিখতেই হবে, অনেক বড় নয়, এক পাতা লাগবে। তবে কিছু অঙ্ক একটু করবো এখান থেকে, পরে এগুলো পরীক্ষাতে। আমাদের তো মোটামুটি কমপ্লিট হয়েই এলো সিলেবাস নাকি? আর কত বাকি রে? আর তো একটা মনে হয় বাকি আছে, এইটা আর 2 দিন লাগবে এটা শেষ করতে।
পার্টিকেল অ্যাক্সিলারেটর আর পার্টিকেল ফিজিক্সটা একটু টাইম লাগবে, হয়ে যাবে, চাপ নেই, অনেকটাই কভার হয়ে গেছে। ঠিক আছে, বল এত অব্দি কি সমস্যা হলো, বল কোথায়? কোনো প্রবলেম আছে? রেসপন্স কর। আরে তোরা 5 জনে, না দিদি ঠিক আছে, কোনো আজকে অসুবিধা নেই। আজকে 5 জনেই কনস্ট্যান্ট ক্লাস করেছিস, অন্যদিন কেউ না কেউ বেরিয়ে যায় একটা। হুম, ঠিক আছে, 1 মিনিট পরই বন্ধ যাবে, ঠিক আছে, পরের দিন তাহলে দেখা হচ্ছে। দেখা তো হচ্ছে না, কথা হচ্ছে আর কি। এটা করাবো, আর নতুন আরো ডিটেক্টর শুরু করবো। আর দিদি এটা পিডিএফ বানিয়ে একবার প্লিজ গ্রুপে দিয়ে দিও। দেখ, আমি পিডিএফ বানাচ্ছি না আর ইচ্ছা করে, কারণ কেউ কেউ আর ক্লাস টাস দেখছে না, কেউ ক্লাস করছে না, পিডিএফটা শুধু পড়ে নিচ্ছে, বুঝলি তো, ওই জন্য আমি তোদেরকে লিখিয়ে লিখিয়ে করাচ্ছি, নাহলে আমার এত লেখার দরকার কি, পিডিএফ আমি বানাচ্ছি না তোর। দাঁড়া ওয়েট,